নমস্কার, কনভো এক্সপ্রেসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যেখানে আপনি একটা কথা বলে সেটা হচ্ছে অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব বা জলতত্ত্ব। এইগুলো দেখে দেখা যায় যে যখন বিবাহের সময় কারোর সঙ্গে আয়োজনের বিবাহের সময় এগুলো খুব চেক করে নেওয়া হয় যে অগ্নিতত্ত্ব না বায়ুতত্ত্ব না জলতত্ত্ব, এগুলোর কি প্রভাব আছে। আমরা বিয়ের কথাতে যদি আসি, বিয়ে কিন্তু একটা কম্বিনেশন। এরকম কখনোই হতে পারবে না যে আমি একা বিয়ে করলাম। আমাকে বিয়ে করতে হলে কিন্তু আরেকজনকে জোগাড় করতে হবে। এবার সাধারণত একজন পুরুষ একজন স্ত্রীকে বিয়ে করেন, বর্তমান যুগে তার কিছু পরিবর্তনও দেখতে পাওয়া যায়। তো জেনারেলাইজ যদি আমরা করি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিয়ের সময় সরাসরি তত্ত্বকে দেখি না। এই ক্ষেত্রে আমাদের প্রাচীনকাল থেকে একটি বিচার চলে আসছে, তার নাম হচ্ছে অষ্টকূট বিচার। মূলত জন্ম রাশি অর্থাৎ জন্ম সময়ে চন্দ্রের অবস্থান আর জন্ম নক্ষত্র অর্থাৎ চন্দ্র কোন নক্ষত্রে রয়েছে, এই দুটোর উপরে বেস করে অষ্টকূট বিচার করা হতো। বর্তমানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে 5 পয়েন্ট অ্যানালাইসিস বলে একটা ব্যবস্থা করা হয়েছে। তাতে দুজনের রাশিচক্রকে কতগুলো প্রশ্ন করা হয়। কিরকম প্রশ্ন করা হয়? প্রথমেই ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করা হয় যে তোমরা বিয়ের জন্য কতটা কম্প্যাটিবল, অর্থাৎ দুটো রাশিচক্রকে আলাদা করে দেখা হয় যে এদের বিবাহিত জীবন কতটা বেনিফিশিয়াল, কতটা স্মুথ এদের বিবাহিত জীবন। ইন্ডিভিজুয়াল, আমার যে ম্যারিড লাইফ, আমার যে 7th হাউস, আমার জন্মকুণ্ডলিতে বিয়ের ইচ্ছা, বিয়ের প্রবণতা, বিয়ের পরে যে দায়িত্ব নিতে হবে, সেই বিষয়গুলো কতটা ইম্পর্টেন্ট বা কতটা ঠিকঠাক ভাবে শুভ অবস্থায় রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সেকেন্ড কোশ্চেন আমরা করব যে এই যে দুজনের বিয়ে হচ্ছে, এরা দুজন একজন আরেকজনের জন্য অনুকূল কিনা। অনেক ক্ষেত্রে হয়, দেখতে পাওয়া যায়, একদম আমরা বারংবার দেখি এটা, যে স্বামী বাড়ির বাইরে খুব ভালো রয়েছে, বাড়িতে এলেন, আসবার সঙ্গে সঙ্গে স্ত্রী একটা প্রশ্ন করলেন যে কিছু খাবে। এই একটা প্রশ্ন তৈরি করে দিল ইরিটেশন। কিছু খাবো মানে কিছু করে রাখোনি কেন, কেন কিছু করে রাখা হয়নি, খাবো কি না খাবো তুমি আগে থেকে জানবে না কেন, অদ্ভুত প্রশ্ন। বেসিক্যালি দেখা যায় এই ধরনের ক্ষেত্রগুলোতে যে ধরুন আপনার কন্যা লগ্ন, আপনি বিয়ে করেছেন এমন একজন মানুষকে যার কন্যা লগ্নে অবস্থান করে রয়েছে রাহু। তাহলে আপনার কন্যা লগ্ন যখন সেই মানুষটার সংস্পর্শে আসছে, তখন দেখতে পাওয়া যাচ্ছে যে সেই রাহু, তার তো কন্যাতে রাহু রয়েছে, সেই রাহুটা আপনার মধ্যে ইরিটেশন সৃষ্টি করছে। কখন? যখন আপনার সঙ্গে তার ইন্টারাকশন হচ্ছে। এবার আপনি ঘরে আসার সঙ্গে সঙ্গে ইরিটেট হচ্ছে। তাই আমাদের সেকেন্ড কোশ্চেন করতে হবে যে এই যে দুজন, এদের মধ্যে প্রীতি, আকর্ষণ, এই বিষয়টা থাকবে কিনা। এবার হচ্ছে থার্ড কোশ্চেন। বিয়ের পরে দেখতে পাওয়া যায় যে হাজবেন্ড বা ওয়াইফ বারংবার অসুস্থ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, বিয়ের পরে ধীরে ধীরে শরীর ডিটোরিয়েট করছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের আগে তো আমি সুস্থই ছিলাম, বিয়ে করার পর থেকে ক্রমাগত ভুগছি। এই বিষয়টার ক্ষেত্রেও আমাদেরকে দেখতে হবে যে একজনের 6th হাউস আরেকজনের পাপ গ্রহগুলো দ্বারা কতটা পীড়িত হয়েছে। 6th হাউস হচ্ছে আমাদের রোগের ঘর, সেই ঘরটা কতটা ডিস্টার্ব, কতটা পীড়িত হয়েছে। যদি পীড়িত হয় তাহলে বিয়ের পরে রোগ প্রবণতা বাড়তে শুরু করবে। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর আমরা কমপ্লিট করলাম। 4 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। স্ত্রীর রেসপেক্টে, অর্থাৎ স্ত্রীকে বিয়ে করবার পরে স্বামীর আয় উন্নতি বাড়বে কিনা, আর স্বামীকে বিয়ে করার পরে স্ত্রী গৃহ সুখে সুখী হবে কিনা। কারণ বিয়ের পরে সংসার চালাবার জন্য আমি ছিলাম একা, বউ এলো, দুদিন পরে সন্তান এলো, এই যে দায়িত্ব নেওয়ার জন্য দরকার টাকা পয়সা। যদি বিয়ের পরে টাকা পয়সা না বাড়ে, অর্থাৎ আমার যে ধন উৎপাদক ক্ষেত্রগুলো, সেগুলো যদি আমার বউয়ের কে নিয়ে আসার ফলে তার জন্মকুণ্ডলী আমার জন্মকুণ্ডলীর সাথে টাচ হওয়ার পরে আমার যে অর্থ উৎপাদক স্থানগুলো যদি চার্জ না হয়, বুস্ট না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার টাকা পয়সা কমতেও পারে। তখন সংসারে গন্ডগোল শুরু হবে। একটা খুব প্রচলিত জোকস আছে, এক বান্ধবীর সঙ্গে আরেক বান্ধবীর দেখা হয়েছে। তো এক বান্ধবী বলেছে, কিরে কেমন আছিস? এই চলে যাচ্ছে। তো বলছে তুই কেমন আছিস? তুই দুজন জিজ্ঞেস করেছে। তো বলছে আমাকে তো বিয়ে করার পরে আমার বর লাখপতি হয়ে গেছে।
বলে তাহলে তুই এরকম মুখ শুকিয়ে আছিস কেন? আগে তো কোটিপতি ছিল, আমাকে বিয়ে করে লাখপতি হচ্ছে। তাহলে এইরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। দেখা গেল যে বিজনেস রয়েছে, বিজনেস আমরা দেখি 7 নম্বর ঘর থেকে আমার 7 নম্বর ঘর যে ঘরটা পড়েছে সেই ঘরে আমার বউয়ের একটা ঘাতক গ্রহ বসে আছে। সেই ক্ষেত্রে বিয়ের পরে ক্রমাগত ব্যবসার ক্ষেত্রে ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে, ব্যবসায় ফল করবে, আয় উন্নতি কমতে থাকবে। কিন্তু সেখানে যদি একটা লাভদায়ক গ্রহ বসে থাকে তাহলে বিয়ের পরে ক্রমাগত ডেভেলপমেন্ট, উন্নতি। অনেকেই বলে বিয়ের পরে কপাল খুলে গেছে, কপাল খুলে যাবে। 5 নম্বর প্রশ্ন যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। বিয়ে করার উদ্দেশ্য হচ্ছে বংশধারা। এই দুজনের সঙ্গে উপস্থিতির ফলে বা দুজনের মধ্যে যৌনতা, এটা সম্পূর্ণরূপে উপভোগ্য হবে কিনা এবং এই দুজনের মিলনের ফলে সঠিক সন্তান উৎপাদন হবে কিনা, এই বিষয়টাও কিন্তু দুজনকেই দেখতে হবে, দুটো চার্টে মিলিয়ে দেখতে হবে। তাহলে এই 5টা পয়েন্ট দেখবার পরে লাস্টলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে দুজনের মধ্যে কেউ মাঙ্গলিক রয়েছে কিনা। বর্তমানে এই মাঙ্গলিক নিয়ে অনেক রকম কথা রয়েছে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে তুমুল অশান্তি হবে, সেপারেশন হবে, মরে যেতে পারে। বেসিক্যালি এরকম কিছুই নয়। মাঙ্গলিক যোগ মঙ্গলের কতগুলো স্পেসিফিক অবস্থানের জন্য সৃষ্টি হয় এবং এই যে মাঙ্গলিক যোগ বলি বা দোষ বলি, যেটাই বলি না কেন, এটাতে রিজিডিটি আসে। ক্যারেক্টারের মধ্যে বেশ হাইলি এনার্জেটিক একটা বিহেভিয়ার দেখতে পাওয়া যায়, মাথা গরম হয়ে যায়। তো দুজনের মধ্যেই পরস্পরকে ট্যাকল করার একটা ক্ষমতা আসে এবং তার ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ একটা টাসল হচ্ছে, একটা দ্বন্দ্ব হচ্ছে। জেনারেলি এটাই মাঙ্গলিক দোষে দেখতে পাওয়া যায়। এই যে এত বহু নক্ষত্র বা এই পুষ্টি, এই যে জন্ম ছক যেটা আমরা দেখি, এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যেটা, সেইটা কি এবং তার কি ভূমিকা রয়েছে আমাদের জীবনে? এই প্রশ্নের উত্তর দেওয়া রিয়েলি টাফ। যেমন যদি প্রশ্ন করা হয় যে একজন পরিবারের 4 জন সদস্যদের মধ্যে কে বেশি গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে যেমন পরিবারের কর্তা বা কর্ত্রী সঠিক উত্তর এক্ষেত্রে দিতে পারবেন না, কারণ পরিবার, সিস্টেম এগুলো হচ্ছে একটা ব্যালেন্সড কন্ডিশন। প্রত্যেকের উপর নির্ভরশীল, প্রত্যেকের উপর প্রভাব বিস্তার করে। এই প্রভাব বিস্তারের উপরে রয়েছে আমাদের অষ্টবর্গ ক্যালকুলেশন, সেখানে আমি যাব না। কিন্তু যে গ্রহটাকে নিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত হই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি শনিদেবের কথা। শনিদেব ইন্ডিকেট করেন জাজমেন্ট, অর্থাৎ বিচার। আমার কর্মা, আমি কি করছি, কিভাবে আমি আমার জীবনকে দেখছি, প্রত্যেকটা বিষয়ের আউটপুট, প্রত্যেকটা বিষয়ের রিটার্ন, সেটা ইনস্ট্যান্টেনিয়াসলি দিতে পারেন শনিদেব। ফলে শনিদেবের এই বাস্তব দর্শন করানোর ক্ষমতা, এটাকে আমরা অনেক ক্ষেত্রে নিতে পারি না। ফলে আমাদের শনিদেবের উপরে একটা চোখ পড়েই যায় যে শনিদেব আমাদের ক্ষেত্রে খুব অবিচার করছে, শনির দৃষ্টি আমাদের উপরে পড়েছে। বেসিক্যালি ব্যাপারটা যদিও এরকম নয়, কিন্তু তাহলেও শনিদেবকে আমরা বলতে পারি যে একটা কন্ট্রোলিং সিস্টেম। এবং যখনই আমাদের মধ্যে বিলাসিতা, অতিরিক্ততা, কাউকে অবজ্ঞা করা, অতিরিক্ত অহংকার, এই বিষয়গুলো কাজ করতে শুরু করে, ঠিক সেই সময় কিন্তু শনিদেব আমাদের উপরে কিছু লিমিটেশন নিয়ে আসেন। এবং ধরুন প্রচুর টাকা আয় করছি, মনের মধ্যে বিরাট আনন্দ, মার্সিডিজ বেঞ্চ বুক করতে যাব। শনিদেব দেখলেন যে এই লোকটা তো অতিরিক্ত বিলাসিতা করছে, তখন শনিদেব যেটা করবেন সেটা হচ্ছে একটা লিমিটেশন ক্রিয়েট করবেন। এবং তখনই শনিদেবকে আমাদের মনে হবে যে সবই তো হচ্ছিল, এই শনির দৃষ্টি আমার উপর পড়ে সমস্ত কিছু ব্লক হয়ে গেল, ঢাইয়া শুরু হলো 7:30, আমার অবস্থা একদম মনে হচ্ছে যেন কাদায় আটকে থাকা হাতি। তো এই যে সিচুয়েশন, এটা শনিদেব আমাদের উপরে করেন। এবং সাধারণ দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে আমাদের মনে হবে যে শনিদেবই সবচেয়ে বেশি অশান্তি, ঝামেলা, প্রতিবন্ধকতা, বাধা বিপত্তি সৃষ্টি করেন এবং তার কারণে কষ্ট হয়। অ্যাকচুয়ালি যারা শনির জাতকদের জন্য শনির 7.5 বা যেটাই হোক, সেটা কি শুভ হয় না কখনো অশুভ হয়? শনির জাতক বলতে এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন হতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক হতে পারে, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক হতে পারে। আবার শনিদেবের 3টে নক্ষত্র রয়েছে, তার মধ্যে প্রথম রয়েছে পুষ্যা, তারপরে রয়েছে অনুরাধা এবং তারপরে রয়েছে উত্তর ভাদ্রপদ। এর জাতক বা জাতিকা হতে পারে। এরপরে কি হতে পারে,
একজন জাতক বা জাতিকার না তো লগ্ন শনির, না তো নক্ষত্র শনির, কিন্তু শনির দৃষ্টি রয়েছে লগ্নের উপরে। জ্যোতিষশাস্ত্রে একটা কনসেপ্ট আছে ভাগ্য নিয়ন্তা গ্রহ। এরকম হতে পারে কোন জাতকের ক্ষেত্রে ভাগ্য নিয়ন্তা গ্রহ তিনি হচ্ছেন শনি, সেই ক্ষেত্রেও কিন্তু তাকে শনির জাতক হিসেবে ট্রিট করা যেতে পারে। তো এই ক্ষেত্রে এই শনির জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে কেমন যাবে সাড়ে সেটা পার্শিয়ালি ডিপেন্ড করবে তার দশার উপর, আর পার্শিয়ালি ডিপেন্ড করবে শনি তার কুণ্ডলিতে কেমন অবস্থায় রয়েছেন তার উপরে, আর তার সঙ্গে সঙ্গে কিছুটা ডিপেন্ড করবে তার প্রেজেন্ট কারবার উপরে, অর্থাৎ তিনি কেমন ভাবে জীবনযাপন করছেন। ধরুন একজন জাতক তিনি প্রতিদিন কাজকর্ম করেন, করে বাড়িতে আসেন, এসে তিনি মদ্যপান শুরু করেন এবং বাড়িতে বেশ তীব্র অশান্তি করেন, দামি দামি মোবাইল ফোন ইউজ করেন, অর্থাৎ তার জীবনযাত্রাকে আমরা বিলাসিতার পর্যায়ে রাখতে পারি। এর জন্য কিন্তু সাড়ে খুব টাফ যাবে, কঠিন হবে সাড়ে, এবং সাড়ে শনির প্রভাব চেষ্টা করবে এই জাতককে ফিরিয়ে একটা রিস্টোরেশন প্রসেসের মধ্যে নিয়ে আসবার জন্য, অর্থাৎ জাতক সুস্থ হোক, জাতক বাড়ির লোকেদের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেগুলোকে ঠিকঠাক ভাবে পালন করুক এবং মোটামুটি ধর্ম নির্দেশিত পথে যাত্রা করা শুরু করুক। তার জন্য শনি আক্রমণ করবে কোথায়? শনি আক্রমণ করতে পারে তার লিভারে, অর্থাৎ পেটের সমস্যা হলো, সে ড্রিঙ্ক করতে পারছে না, ড্রিঙ্ক করলে প্রচন্ড ব্যথা শুরু হচ্ছে। শনি আক্রমণ করতে পারে তার সম্পদের দিকে, বারংবার সে প্রতারিত হচ্ছে, কিংবা তার সোর্স অফ আর্নিং সেখানে শনি আক্রমণ করতে পারে। তো কোথাও না কোথাও স্ট্রেস ক্রিয়েট করে শনি সেখানে ব্লকেজ তৈরি করবে এবং সেইখানে সাড়ে মধ্যে জাতকের জীবন এই সাড়ে বছরের, মানে হচ্ছে 2.5 বছর করে শনি একটা ঘরে থাকে, 3টে ঘর নিয়ে সাড়ে হয়, তাই মোট 7.5 বছর। শনির একটা চেষ্টা থাকবে যে এই 7.5 বছরের মধ্যে জাতককে সুপথে ফিরিয়ে নিয়ে আসবার, এবং তার জন্য শনি বেশ কিছু অবস্ট্রাকশন ক্রিয়েট করবে। তাই জাতক শনির হোক বা বৃহস্পতির হোক বা যারই হোক না কেন, তাদের ক্ষেত্রে শনি কিন্তু এই কম্বিনেশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে যে মানুষটার জীবনটা কেমন কাটবে বা মানুষটা যাতে সঠিক পথে আসে। সাড়ে মানেই যে খারাপ তা কিন্তু একেবারেই নয়। সাড়ে প্রচুর পরিশ্রম ক্ষমতা লাভ করে মানুষ, সাড়ে মানুষের ধৈর্য, চেষ্টা, লেগে থাকবার টেন্ডেন্সি সেটা বাড়ে। পুরনো কোনো জিনিসপত্র, ধরুন আপনি অ্যান্টিকের ব্যবসা করেন, প্রাচীন কোনো জিনিসপত্র বিক্রি করেন, আপনার কোনো পুরনো বহু দিন আগের টাকা পয়সা আটকে আছে, অনেক দিনের বন্ধুত্ব, মানে মাঝে মাঝেই ভাবেন যে যদি আরেকবার রোহিতের সঙ্গে দেখা হয়ে যেত, যদি একবার কোনোদিন পিয়ালির সঙ্গে দেখা হতো। এই যে চিন্তা, যে বহু পুরনো দিনের যে ইম্প্যাক্ট গুলো, সেগুলোকে আবার আমাদের সামনে নিয়ে আসবার যে চেষ্টা, সেটা কিন্তু শনিদেব করেন। এই ইমোশনাল জায়গাগুলোকেও শনিদেব বাঁচিয়ে রাখেন। পুরনো জিনিসপত্র, এটা কিন্তু শনির একটা সাপোর্ট তৈরি করবার জায়গা। ধরুন আপনি মনে করছেন আমি ট্রান্সপোর্টের ব্যবসা করব, আমি মোটা কাপড়ের ব্যবসা করব, সেই সমস্ত ক্ষেত্রে শনিদেব আপনাকে হিউজ সাপোর্ট দেবেন, এবং সাড়ে বা ঢাইয়া বা কন্টক শনি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যবসাগুলোতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আজ আপনারা দেখলেন শান্তনু স্যারের সাথে কথোপকথন। আমাদের বিষয় ছিল অ্যাস্ট্রোলজি। আর আপনারা দেখতে থাকুন কনভেক্স প্রেস, আর নিয়ে আসছি পরের এপিসোড আরো একটা ভালো কনসেপ্ট নিয়ে। নমস্কার।